গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পুলিশের হিউজ ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 18 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে কিন্তু 17টা ক্লাস কভার করে নিয়েছি। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে দেখবে প্লে লিস্টের লিঙ্ক শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করাই আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো সেখান থেকে পরপর করে নিতে পারবে। তো প্রতিদিন ক্লাসের শুরুতে যেটা বলি, আজও সেটা বলবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখবে, এবং এর পাশাপাশি প্রথম দিকের যে ক্লাসগুলো হয়ে গেছে, কোনো নতুন স্টুডেন্ট যদি হয়ে থাকো তার ক্ষেত্রে বলছি, প্রথম দিকে কিন্তু অলরেডি 17টা ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই প্লে লিস্ট থেকে পরপর দেখে নেবে, তাহলে কিন্তু এক্সামের জন্য তোমাদের এই ক্লাসগুলো বেনিফিট হবে। তো শুরু করছি আজকে 18 নম্বর জিকেজিএস এর ক্লাস। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, কোনো সরল দোলকের পর্যায়কাল দ্বিগুণ করতে হলে কি করতে হবে? কি বলেছে? পর্যায়কালটাকে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ আগে যদি পর্যায়কাল যদি আমি সাপোজ ধরে নিই 1, তো পরবর্তী পর্যায়কাল কি করতে হবে? ডবল করতে হবে, অর্থাৎ 2 করতে হবে। তার জন্য কি বলেছে? এটার দৈর্ঘ্য অর্ধেক করতে হবে, দৈর্ঘ্য দ্বিগুণ, দৈর্ঘ্য 4 গুণ, দৈর্ঘ্য 8 গুণ। আমরা ছোটবেলায় পড়ে এসেছি পর্যায়কালের সূত্র কি? টি ইকুয়াল টু, টি মানে পর্যায়কাল, 2 পাই ইন্টু রুট ওভার এল বাই জি। এখানে টি আর ইকুয়াল টু কি? টির মান হল, টি হলো পর্যায়কাল, পর্যায়কাল ডিনোট করছে টি দ্বারা। তারপর এল, এল হলো লেন্থ, লেন্থ কি? কার্যকর দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য হলো এল। জি হলো কি? জি হলো অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ, অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ হলো জি। তো জি এর ভ্যালু আমরা কি পড়ে এসেছি? আশা করি প্রত্যেকে জানি, 9.81 মিটার পার সেকেন্ড হলো অভিকর্ষজ ত্বরণ। তো এখানে কোশ্চেনে বলেছে যে পর্যায়কাল দ্বিগুণ করতে হলে, তো আমরা যদি এই টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি এই সূত্রে বসাই, তাহলে ইজিলি আমরা অ্যান্সার পেয়ে যাব। কি অ্যান্সার পাবো? দৈর্ঘ্য কি করতে হবে? দৈর্ঘ্যকে 4 গুণ করতে হবে। কিভাবে 4 গুণ করতে হবে আমি সূত্রে বসিয়ে দেখাচ্ছি। এখানে নেক্সট পেজে দেখো আমি সূত্রটা লিখছি, টি ইকুয়াল টু, কি বললাম সূত্র? 2 পাই ইন্টু এল বাই জি। এবার প্রথম ক্ষেত্রে আমি ধরে নেব পর্যায়কাল 1, পর্যায়কাল, পর্যায়কাল কি ধরেছি? সূত্রে টি, তো টি এর ভ্যালু আমি ধরে নেব 1। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি করতে হবে? দ্বিগুণ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে টি এর মান কি ধরবো? টি এর মান ধরবো 2, যেহেতু পর্যায়কালকে দ্বিগুণ করতে হচ্ছে, তো পর্যায়কাল 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়ে যাচ্ছে। এবার দেখো প্রথম ক্ষেত্রে আমি দৈর্ঘ্য, প্রথম ক্ষেত্রে আমি দৈর্ঘ্যটাকে আমি ধরছি L1, আর দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্যটাকে আমি ধরছি কত? দৈর্ঘ্যটাকে ধরছি L2। আর জি এর মান আশা করি এক্ষুনি লিখলাম, প্রত্যেকে জানো 9.81 মিটার পার সেকেন্ড, দুটো ক্ষেত্রেই জি এর মান একই। এবার যদি আমি সূত্রে বসাই, তাহলে টি এর জায়গায় লেখো 1 ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার L1 বাই জি এর মান কত? 9.81 মিটার পার সেকেন্ড। এবার এখান থেকে আমি এই 2 পাইটাকে সমানের যদি বাম সাইডে নিয়ে যাই, সমানের বাম সাইডে নিয়ে গেলে হবে 1 বাই কত? 1 বাই 2 পাই ইকুয়াল টু L1 বাই 9.81 এর রুট ওভার। তো রুট ওভারটাকে তুলে দিতে গেলে দুই সাইডে যদি আমি স্কোয়ার করি, তাহলে হচ্ছে কি? এখানে স্কোয়ার করলে হবে, পাবে L1 এর ভ্যালু পেয়ে যাবে। L1 এর ভ্যালু কি হবে? L1 এর ভ্যালু হবে L1 এর ভ্যালু হবে কি? L1 এর ভ্যালু হবে 9.81 বাই এদিকে 2 পাইয়ের কি? 2 পাইয়ের স্কোয়ার। এবার এই একইভাবে এখানে বসাও, এখানে টি এর ভ্যালু 2 ইকুয়াল টু কত হচ্ছে? 2 পাই ইন্টু এখানে লেন্থ কত? লেন্থ কত ধরে নিয়েছি? L2, তো এখানে লেখো L2 আর 9.81। এবার সমানের 2 পাইকে সমানের লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসো, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে 2 বাই কি হচ্ছে? 2 বাই 2 পাই ইকুয়াল টু রুট ওভার L2 বাই 9.81। তো 2 আর 2 এখান থেকে কেটে গেল, সমানের দুই সাইডে যদি আমি স্কোয়ার করে দিই, এখানেও স্কোয়ার, এই সাইডেও করে দিলাম স্কোয়ার, তাহলে লেফট সাইডে থাকছে পাই 1 বাই পাই স্কোয়ার ইকুয়াল টু এদিকে থাকছে কি? এদিকে থাকছে L2 বাই 9.81।
তো L2 সমান কত? L2 সমান দেখো 9.81 বাই কত? পায়ের স্কোয়ার। এবার এখান থেকে দেখো, এখান থেকে L1 এর জায়গায় আমি যদি এই দুইটাকে স্কোয়ার আকারে বাইরে লিখি, তো এখানে আমি লিখতে পারি 9.81, আর এখানে আচ্ছা এই দুইটাকে, নিচের যে দুইটাকে হাফটাকে আমি স্কোয়ার করে 1/4 আলাদা লিখলাম, 1/4 ইন্টু 9.81 বাই এখানে কি হচ্ছে? পায়ের স্কোয়ার। তো এই যে 9.81 বাই পায়ের স্কোয়ার, সেই ভ্যালুটাই দেখো আমরা এখানে পেয়েছি। কিসের ভ্যালু? L2 এর ভ্যালু। অর্থাৎ এর পরিবর্তে আমি এখানে লিখতে পারি 1/4 ইন্টু কত? L2। তাহলে আলটিমেট আমি পেলাম কি? আলটিমেট পেলাম L1 সমান 1/4 ইন্টু কত? L2, অর্থাৎ L2 সমান কত হবে? 4 ইন্টু L1, অর্থাৎ লেন্থটাকে, প্রথম যে লেন্থটা ছিল সেই লেন্থের 4 গুণ হচ্ছে কত? দ্বিতীয় লেন্থটা। তো সেটাই আমি এক্ষুনি বললাম, অ্যান্সার কি হবে? দৈর্ঘ্য 4 গুণ করতে হবে, এবং সেটা পেলাম কোথা থেকে? আমরা সূত্রে অ্যাপ্লাই করে কিন্তু পেলাম। তো অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। আন্তর্জাতিক শিশুকন্যা দিবস কবে পালন করা হয়? অর্থাৎ ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করা হয়? তো পালন করা হয় 24শে জানুয়ারিতে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে দেখো বাকি যে অপশনগুলো আছে এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট ডে, যেমন 10 ডিসেম্বর। 10 ডিসেম্বরে কি পালন করা হয়? 10 ডিসেম্বরে পালন করা হয় ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে, ওয়ার্ল্ড মানবাধিকার দিবস, হিউম্যান রাইটস, বিশ্ব মানবাধিকার দিবস, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। তোমাদের বাংলাতেও বলে দিচ্ছি, দরকার পড়লে তোমরা বাংলাটা যেটা বলে দিচ্ছি সেটা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, এবং ইংলিশ টার্মটাও মাথায় রাখবে। 8 মার্চে কি পালন করা হয়? 8 মার্চে পালন করা হয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় কবে? পালন করা হয় 8 মার্চ, 8 মার্চে। এবং এই বছর থিম কি ছিল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2024-এর থিম? 2024-এর থিম কি ছিল? 2024-এর থিম ছিল ইনভেস্ট ইন ওমেন, ইনভেস্ট ইন ওমেন। থিম কিন্তু অবশ্যই মনে রাখবে, অ্যাক্সিলারেট প্রোগ্রেস, ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রোগ্রেস। এটা ছিল 2024-এর বিশ্ব নারী দিবস, আন্তর্জাতিক নারী দিবসের থিম। চলে আসো পরের কোশ্চেন। সীতার দেবী কোন ধ্রুপদী নৃত্যের সাথে তিনি যুক্ত ছিলেন? তো সীতার দেবী ইনি ছিলেন কত্থকের সাথে যুক্ত। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আরেকজন ফেমাস কত্থক শিল্পী আছেন, কত্থক নৃত্যশিল্পী, যেটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, তো তার নামটা মাথায় রাখবে, বিরজু মহারাজ। তার নাম কি? বিরজু মহারাজ। তো বিরজু মহারাজ কোন নাচের সাথে যুক্ত? তো তিনি কত্থক ড্যান্সের সাথে যুক্ত। কত্থক ড্যান্সটা কোন স্টেটের ড্যান্স? তো কত্থক ড্যান্স হলো উত্তরপ্রদেশের ড্যান্স। যদি কথাকলি বলে, কথাকলি কোথাকার? কথাকলি হলো কেরালা, কথাকলি হলো কেরালা। মণিপুরি নাম থেকেই বুঝতে পারছো এটা মণিপুরের ড্যান্স। চলে আসো পরবর্তী কোশ্চেনে। কোন বছর ভারতে ব্যাঘ্র প্রকল্প শুরু হয়? তো ভারতে ব্যাঘ্র প্রকল্প ফার্স্ট শুরু হয়েছিল 1973 সালে। সম্ভবত এর আগের দিনের ক্লাসেই কিন্তু আমি পড়িয়েছিলাম যে তোমাদের সুন্দরবন যে ব্যাঘ্র প্রকল্প, টাইগার রিজার্ভ, সেটা শুরু হয়েছিল কবে? 1973 সালে। তো সেটাই কিন্তু অ্যান্সার হবে, যে কোন বছর থেকে ভারতে প্রথম ব্যাঘ্র প্রকল্প শুরু হয়, টাইগার রিজার্ভ করা শুরু হয়। তো টাইগার রিজার্ভ করা শুরু হয় 1973 সালে 1 এপ্রিল থেকে। ডেট না মনে রাখলে হবে, কিন্তু সালটা মনে রাখবে। 1973-এর 1 এপ্রিল থেকে কিন্তু ব্যাঘ্র প্রকল্প শুরু হয়। অপশন বি এর সঠিক অ্যান্সার। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে এখন বর্তমানে 1973-এর পর থেকে আজ 2024 পর্যন্ত বর্তমানে টোটাল টাইগার রিজার্ভ, বর্তমানে টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা কটা ভারতে? টোটাল টাইগার রিজার্ভ ইন ইন্ডিয়া। তো ভারতে এখনো পর্যন্ত টোটাল টাইগার রিজার্ভের সংখ্যা হলো 54টা টোটাল টাইগার রিজার্ভ। তো 54তম, যেটা লেটেস্ট তৈরি হয়েছে 54তম,
সেই টাইগার রিজার্ভটা কোথায় তৈরি হয়েছে বা টাইগার রিজার্ভের নাম কি, এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে, অবশ্যই কিন্তু মাথায় রাখবে। তো 54তম টাইগার রিজার্ভের নাম হলো বীরাঙ্গানা 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 দুর্গাবতী বীরাঙ্গানা দুর্গাবতী টাইগার রিজার্ভ। বীরাঙ্গানা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত, কোন স্টেটে? মধ্যপ্রদেশে অবস্থিত বীরাঙ্গানা দুর্গাবতী টাইগার রিজার্ভ। এবং এর পরবর্তী টাইগার রিজার্ভের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ এখনো কাজ চলছে, কাজ কমপ্লিট হয়নি। তো 55তম টাইগার রিজার্ভ কোথায় তৈরি হতে চলেছে, কোশ্চেন দিতে পারে। তো 55তম টাইগার রিজার্ভ এটা তৈরি হতে চলেছে রাজস্থানে। রাজস্থানে কোথায়? রাজস্থানে রাজস্থানের ঢোলপুর অ্যান্ড কারাউলি। ঢোলপুর অ্যান্ড কারাউলি কোথায়? রাজস্থানে। রাজস্থানে 55তম টাইগার রিজার্ভ তৈরি হতে চলেছে। এবার এখান থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এবং এটা কিন্তু সেন্সাস অনুযায়ী, অর্থাৎ বাঘের সেন্সাস অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়। তো রিসেন্ট যে সেন্সাস হয়েছে বাঘের, সেই অনুযায়ী এখন বর্তমানে, তো এখানে লিখে নাও অ্যাট প্রেজেন্ট টোটাল টাইগার ইন ইন্ডিয়া। এখন বর্তমানে ভারতে বাঘের সংখ্যা কটা? টোটাল টাইগার ইন ইন্ডিয়া, এক্সাক্ট ডাটা কিন্তু মনে রাখতে হবে। তো টোটাল টাইগার এখন পর্যন্ত ভারতে টোটাল টাইগারের সংখ্যা কটা? টোটাল টাইগারের সংখ্যা 3682, 3682টা হলো বর্তমানে ভারতে টোটাল বাঘের সংখ্যা। এটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে সেখানে অ্যান্সার আলাদা, কারণ তখন বাঘের গণনা আলাদা ছিল, কিন্তু এখন লেটেস্ট ডাটা অনুসারে 3682টা হলো টোটাল বাঘের সংখ্যা। আরেকটা কথা বলে রাখি, এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, এগুলো কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও। এই টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমরা এইটা লিখে সার্চ করো, সার্চ করলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সরাসরি তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ, মানে আজকে যে ক্লাস দেখছো এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আচ্ছা, এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পুলিশ স্পেশাল জিকেজিএস এর ক্লাস, যার মধ্যে জেল পুলিশ, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই প্রত্যেকটা এক্সামে জিকেজিএস কভার করানো হবে। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রতিটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবেও কিন্তু পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর এই প্রতিটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করবে, কেউ ভিডিও কল বা নর্মাল কল করবে না। হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, যে কখন কোন ক্লাস হবে তার রুটিন প্রোভাইড করা, ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেমন অ্যাডমিট কার্ড পাবলিকেশন, তারপর কোনো নোটিফিকেশন বার হলে সবকিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপেই তোমাদের সবার আগে জানানো হয়। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা প্রয়োজন বোধ করো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু যখন মেসেজ করবে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু নির্দিষ্ট ব্যাচে অ্যাড করানো হবে এবং সেখান থেকে তোমাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরো একটা ইনফরমেশন দেব, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য তোমরা জিকেজিএস এর ক্লাস পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস পাবে, রিজনিং এর ক্লাস পাবে এবং ইংলিশের ক্লাস পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। কিন্তু ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরেকটা চ্যানেল, নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। তো এটা কিন্তু আমাদের একদমই নতুন চ্যানেল, সেই কারণে চ্যানেলের লিঙ্কটা আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেটার উপরে ক্লিক করলে তোমরা নতুন এই ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। সেখানে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি যেহেতু নতুন চ্যানেল, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখবে এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এই চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নেবে এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, তো রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। পরের কোশ্চেনে চলে আসো, বলছে আপেলের ভোজ্য অংশকে কি বলা হয়?
অর্থাৎ আপেলের যে অংশটা আমরা খাই, যে সাদা অংশটা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় থ্যালামাস। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তাহলে এপিকার্প, পেরিকার্প বা মেসোকার্প কাকে বলে? তো এখানে আম দিয়ে আমি বোঝাচ্ছি। তো এখানে দেখো ছবি অতটা হয়তো ভালো হবে না, তো একটু বুঝে নাও কষ্ট করে। তো এটা হলো একটা আমের ছবি। আহ আমের ভেতরের অংশ, ধরে নাও আমটা কাটা আছে, এটা হলো আমের বাইরের খোসা। তো আমের ভেতরের অংশ, আমের ভেতরে কি থাকে? আমের একটা সিড অর্থাৎ বীজ থাকে। এই বীজের গায়েও কিন্তু একটা কি থাকে? একটা কিন্তু খোলা থাকে। তো এটা হলো আম। তো এবার এখান থেকে দেখো দেখো যে এর মধ্যে কোনটাকে বলা হয় এপিকার্প, কোনটাকে বলা হয় মেসোকার্প, কোনটাকে বলা হয় এন্ডোকার্প। তো আমের বীজ এটা কি? এটা হলো আমের বীজ, যেটা আমরা পরিষ্কার জানি, আমের বীজ। তো আমের যে বাইরের অংশ, এই যে বাইরের যে খোসাটা, যে খোসাটা ছাড়িয়ে খায়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় এপিকার্প। কি বলে? এপিকার্প। কোশ্চেন দিয়েছে এখান থেকে, অবশ্যই মাথায় রাখবে। কোশ্চেন দেবে আমের যে ভোজ্য অংশ, যে লাল মতো যে অংশটা, অর্থাৎ এই যে অংশটা আমরা খাই, এই অংশটাকে কি বলা হয়? একে বলা হয় মেসোকার্প। মেসোকার্প বলে। আর আমের বীজের গায়ে দেখবে, বীজটাকে যদি কাটো, দেখবে বীজের ওপরে একটা আস্তরণ থাকে। যখন কাঁচা অবস্থায় থাকে সহজেই কেটে যায়, তখন আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এই আমের বীজের উপরে যে এই মোটা আস্তরণটা থাকে, একে কি বলা হয়? একে বলা হয় এন্ডোকার্প। তাহলে এপিকার্প বলা হয় কাকে? এপিকার্প বলা হয় আমের বাইরের যে খোসাকে, তাকে বলা হয় এপিকার্প। মেসোকার্প হলো আমের ভোজ্য অংশ। আর এন্ডোকার্পটা কি করে? বীজকে প্রোটেকশন দেয়, অর্থাৎ বীজের উপরে যে কার্পটা থাকে সেটাকে বলা হয় এন্ডোকার্প। আচ্ছা, আমের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে আমের বৈজ্ঞানিক যে নাম, আমের যে বিজ্ঞানসম্মত নাম, সেটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো সেটা একটুখানি রিলেট করে নাও। আমের বিজ্ঞানসম্মত নাম হলো ম্যাগনিফেরা। ম্যাগনিফেরা ম্যাগনিফেরা ইন্ডিকা। ম্যাগনিফেরা ইন্ডিকা। তো শুধু এইটুকু মনে রাখবে, ইন্ডিকা। ইন্ডিকা কার বিজ্ঞানসম্মত নাম? আমের বিজ্ঞানসম্মত নাম। ম্যাগনিফেরা ইন্ডিকা হলো আমের বিজ্ঞানসম্মত নাম। চলে আসো পরের কোশ্চেন। টেনিদা চরিত্রের স্রষ্টা কে? তো টেনিদা চরিত্রের স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই দুটোর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে, একটা নারায়ণ গঙ্গোপাধ্যায় আর একটা হলো নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ কোন কোন চরিত্রের স্রষ্টা? এটা আমরা ছোটবেলায় দেখেছি এবং বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। নন্টে ফন্টে। এখনো সম্ভবত এই কার্টুন চরিত্রটা মনে হয় টেলিকাস্ট হয়, যদিও আমার জানা নেই। তো যাই হোক, নন্টে ফন্টে, বাটুল দা গ্রেট, বাটুল দা বাটুল দা গ্রেট, আরেকটা মাথায় রাখবে হাদা ভোদা। এই তিনটে কোশ্চেনই কিন্তু তোমাদের স্টেট গভর্নমেন্টের যে সমস্ত এক্সামগুলো হয়, তার মধ্যে কোনো না কোনো এক্সামে কিন্তু বহুবার দিয়েছে। বিশেষ করে নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টাকে আর টেনিদা চরিত্রের স্রষ্টাকে। তো টেনিদা চরিত্রের স্রষ্টা হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন বি সঠিক অ্যান্সার। আর নারায়ণ দেবনাথ হলো নন্টে ফন্টে, বাটুল দা গ্রেট এবং হাদাপদা এই চরিত্র, এই কার্টুন চরিত্রগুলোর কিন্তু স্রষ্টা। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, ইনি হলেন ডমরুধর। ডমরুধর চরিত্রের স্রষ্টা। আর নিহার রঞ্জন গুপ্ত, এর নামটা তোমরা শুনে থাকবে যদি তোমরা সানডে সাসপেন্স শুনে থাকো। তো সেখানে একটা চরিত্র আছে কিরিটি। তো কিরিটি চরিত্রের স্রষ্টাকে, কিরিটি চরিত্রের স্রষ্টা হলেন নিহার রঞ্জন গুপ্তা। চলে আসো পরবর্তী কোশ্চেন। চেঞ্চু উপজাতি আদিবাসীদের কোথায় দেখতে পাওয়া যায়? তো চেঞ্চু যে উপজাতি, এটা দেখতে পাওয়া যায় তেলেঙ্গানা রাজ্যে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো চেঞ্চু উপজাতি কোথায়? তেলেঙ্গানা রাজ্যে দেখতে পাওয়া যায়। মধ্যপ্রদেশে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় গোন্ড। গোন্ড উপজাতি কিন্তু মধ্যপ্রদেশে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া আরেকটা রিলেট করো, মুরিয়াস। গোন্ড আর মুরিয়াস কোথায় দেখতে পাওয়া যায়? এই উপজাতিগুলো মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায়। অরুণাচল প্রদেশ থেকে সম্ভবত এর আগের ক্লাসগুলোতে পড়িয়েছি ডাফলা। ডাফলা উপজাতি, মিশমি, মিশমি উপজাতি দেখতে পাওয়া যায়। ডাফলা উপজাতি দেখতে পাওয়া যায়। আরেকটা ডাফলা, মিশমি, আভোর, আভোর আর অ্যাপাটেনিস। অ্যাপাটেনিস এই উপজাতিগুলো দেখতে পাওয়া যায় অরুণাচল প্রদেশে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায়, সব থেকে বহুবার কোশ্চেন দিয়েছে ওরাও
ওরাও দেখতে পাওয়া যায় সেন্টিলেস আর দেখতে পাওয়া যায় জারোয়া উপজাতি। তো এখান থেকে উপজাতির প্রসঙ্গ যেহেতু এসছে, তো এখান থেকে দুটো কোশ্চেন তোমাদের রিলেট করাবো। একটা রিলেট করাবো যে ভারতের প্রথম মহিলা উপজাতি রাষ্ট্রপতি তার নাম কি? ইন্ডিয়াস ফার্স্ট ট্রাইবাল ওম্যান প্রেসিডেন্ট, তার নাম কি? তার নাম হলো, বর্তমান যিনি আমাদের রাষ্ট্রপতি তার নাম হলো দ্রৌপদী মুর্মু। ইনি কোন স্টেট থেকে বিলং করেন? তো ইনি ওড়িশা থেকে বিলং করেন। তো ইনি হলেন প্রথম মহিলা উপজাতি অর্থাৎ মহিলা আদিবাসী প্রেসিডেন্ট। আর এখান থেকে আরেকটা কোশ্চেন রিলেট করো, আরো দুটো কোশ্চেন রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় যে 2011 সেন্সাস অনুযায়ী, 2011 জনগণনা অনুযায়ী ইন্ডিয়াস লার্জেস্ট ট্রাইব, ভারতের সব থেকে বড় উপজাতি তার নাম কি? তার নাম হলো ভিল উপজাতি, 2011 সেন্সাস অনুযায়ী। একইভাবে 2011 সেন্সাস অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি কি? পশ্চিমবঙ্গের সব থেকে বড় উপজাতি হলো সাঁওতাল উপজাতি। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে এই 2011 সেন্সাস অনুযায়ী সব থেকে বেশি ট্রাইবাল পপুলেটেড স্টেট কোনটা? অর্থাৎ হাইয়েস্ট ট্রাইবাল পপুলেশন স্টেট বা পপুলেটেড স্টেট কোনটা? তো সেটা হয়ে যাবে এই মধ্যপ্রদেশের সব থেকে বেশি 2011 সেন্সাস অনুযায়ী সব থেকে বেশি উপজাতি কিন্তু দেখতে পাওয়া যায়। চলে আসো পরবর্তী কোশ্চেনে। লে মন্ডে খবরের কাগজ কোন দেশ থেকে প্রকাশিত হয়? তো লি মন্ডে এই যে খবরের কাগজটা, এটা প্রকাশিত হয় ফ্রান্সের খবরের কাগজ। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে। কোশ্চেনটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এই বছর 2024-এ প্যারিসে অর্থাৎ ফ্রান্সের রাজধানী প্যারিসে কিন্তু সামার অলিম্পিকের আয়োজন হচ্ছে। সুতরাং ফ্রান্স থেকে কিন্তু ম্যাক্সিমাম যে আন্তর্জাতিক যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ ওয়ার্ল্ড জিকের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, যার মধ্যে একটা হলো লে মন্ডে খবরের কাগজ কোন দেশের, সেটা হলো ফ্রান্সের। এছাড়া বাকি যে এখানে দেশগুলো লেখা আছে এদেরও যে ফেমাস যে খবরের কাগজ সেগুলো এখান থেকে রিলেট করো। রাশিয়াটা সম্ভবত পড়িয়েছিলাম। রাশিয়া হলো pravda নিউজ পেপার। আরেকটা হলো ওজভেস্টিয়া। মিশরেরটা মনে রাখা সহজ, আল আহরাম। আর অস্ট্রেলিয়ার হলো বিল্ড। আচ্ছা, এখানে নিউজ পেপারের প্রসঙ্গ যেহেতু এসে, তাহলে ভারতের নিউজ পেপার গুলো আমি এখান থেকে রিলেট করাবো। তো এখান থেকে কোশ্চেন দেবে যে ইন্ডিয়াস ফার্স্ট নিউজ পেপার, বা যদি কোশ্চেন দেয় ইন্ডিয়াস ফার্স্ট ইংলিশ নিউজ পেপার, যেটাই দিক না কেন অ্যান্সার একটাই হবে। কি হবে? বেঙ্গল গেজেট কার লেখা? হিকির লেখা। তো হিকিস বেঙ্গল গেজেট হলো ভারতের সর্বপ্রথম প্রকাশিত নিউজ পেপার। তো যেহেতু ভারতের প্রথম, কত সালে প্রকাশিত হয়েছিল? 1780 সালে প্রকাশিত হয়েছিল। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে ইন্ডিয়াস ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার, নিউজ পেপারকে শর্টে লিখছি এনপি। তো এখানে তোমরা লিখে নেবে ইন্ডিয়াস ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার কি? বহুবার পড়িয়েছি, অ্যান্সার হবে
সমাচার দর্পণ। অ্যান্সার কি? সমাচার দর্পণ। তো যেহেতু ভারতের প্রথম বাংলা নিউজ পেপার, তো এটা কবে প্রকাশিত হয়েছিল? এটা প্রকাশিত হয়েছিল 1818 সালে। এবার এই যে দুটো পত্রিকা, একটা সমাচার দর্পণ আর একটা বললাম কি বেঙ্গল গেজেট, এই দুটো পত্রিকাই কিন্তু সাপ্তাহিক পত্রিকা অর্থাৎ উইকলি পত্রিকা। তাই এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে ইন্ডিয়াস ফার্স্ট ডেলি বেঙ্গলি নিউজ পেপার, তার নাম কি? তার নাম হলো সংবাদ প্রভাকর। তো এটা কত সালে প্রকাশিত হয়েছে? এটা 1831 সালে প্রকাশিত হয়েছে। এবং এটার কে প্রকাশন করেছেন? এটা প্রকাশন করেছেন, তার নামটা মাথায় রাখবে, ঈশ্বরচন্দ্র গুপ্তা। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ইউনাইটেড নেশনের মোট কতগুলো সরকারি ভাষা আছে? তো ইউনাইটেড নেশনের উপরে কিন্তু বহুবার পড়িয়েছি এই কোশ্চেনটা। তো ইউনাইটেড নেশনের টোটাল সরকারি ভাষার সংখ্যা কটা? টোটাল সরকারি ভাষার সংখ্যা হলো 6টা। তো 6টা ভাষা কি কি একটুখানি পরেই বলছি, তার আগে ডিসকাস করব ইউনাইটেড নেশন নিয়ে। তো ইউনাইটেড নেশন হেডিং করো। ইউনাইটেড নেশনের ইস্টাবলিশ কবে হয়? এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, এক্সাক্ট ডেট মনে রাখবে, 24 অক্টোবর 1945 সালে ইউনাইটেড নেশনের ইস্টাবলিশ হয়। সেই কারণে 24 অক্টোবর এই যে দিন, এই দিনটাকে কি পালন করা হয়? ইউনাইটেড নেশন দিবস হিসাবে কিন্তু পালন করা হয়। কবে? 24 অক্টোবর দিনটাকে। এবার এখান থেকে দেখো ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো ইউনাইটেড নেশনের যে হেডকোয়ার্টার সেটা অবস্থিত নিউ ইয়র্ক। কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্ক কোথায়? আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত। কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে, এই যে নিউ ইয়র্ক যে শহরটা আমেরিকার, এই নিউ ইয়র্ক শহরটা কোন নদীর তীরে অবস্থিত? তো এটা অবস্থিত হাডসন রিভারের তীরে, হাডসন নদীর তীরে অবস্থিত। আর আমেরিকার রাজধানী যে ওয়াশিংটন ডিসি, এটা কোন নদীর তীরে অবস্থিত? কোশ্চেন দিয়েছিল, তো অ্যান্সার হবে পোটোম্যাক নদীর তীরে অবস্থিত। এখান থেকে এবার রিলেট করো এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইউনাইটেড নেশনের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সংখ্যা হলো 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। এই 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি কি? 6টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো আরবি অর্থাৎ অ্যারাবিক, চাইনিজ, ইংলিশ অবভিয়াসলি হবে, অ্যারাবিক, চাইনিজ, ইংলিশ, তারপর ফ্রেঞ্চ, রাশিয়ান অ্যান্ড স্প্যানিশ। এই ছটা হলো ইউনাইটেড নেশনের মোট সরকারি ভাষা। তো অ্যারাবিক, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান অ্যান্ড স্প্যানিশ। তাহলে ইউনাইটেড নেশনের মোট কতগুলো সরকারি ভাষা রয়েছে? 6টা সরকারি ভাষা রয়েছে। বর্তমানে ইউনাইটেড নেশনের যিনি সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো অ্যান্টোনিও গুটরেস। আচ্ছা, ইউনাইটেড নেশনের যদি দেয় ইউনাইটেড নেশনের কতগুলো ভাগ? তো ইউনাইটেড নেশন এর ভাগ কটা? 6টি ভাগ ইউনাইটেড নেশনের। এই 6টি ভাগ কি কি? 6টি ভাগ হলো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, তারপর ইউনাইটেড নেশন ট্রাস্টিশিপ কাউন্সিল, তারপরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আর ইউনাইটেড নেশন সেক্রেটারিয়েট। তো এই 6টা বিভাগ হলো ইউনাইটেড নেশনের। এর মধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস
এর হেডকোয়ার্টার কিন্তু অন্য জায়গায় অবস্থিত। বাকি চারটে অর্থাৎ ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল অ্যান্ড সেক্রেটারিয়েট, এই পাঁচটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? পাঁচটার হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। কিন্তু আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার অবস্থিত নেদারল্যান্ডের দা হেগ, দা হেগে অবস্থিত। কোথায়? নেদারল্যান্ডের দা হেগে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের হেডকোয়ার্টার। এবার এখান থেকে ডিসকাস করাবো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। বারবার এখান থেকে ডিসকাস করাই এই কারণে, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন দিয়েছিল ফুড এসআই এর যে এক্সামটা হয়ে গেল সেই এক্সামে। তো কোশ্চেন দেবে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটাল সদস্য সংখ্যা কটা? টোটাল সদস্য সংখ্যা 15টা। এই সদস্য সংখ্যা দুটো ভাগে বিভক্ত, একটা হলো স্থায়ী সদস্য, আরেকটা হলো কি অস্থায়ী সদস্য। তো স্থায়ী সদস্যের সংখ্যা কটা? স্থায়ী সদস্যের সংখ্যা হলো 5টা। তো পার্মানেন্ট মেম্বার হলো 5টা। আর নন পার্মানেন্ট মেম্বারের সংখ্যা হলো কটা? নন পার্মানেন্ট মেম্বারের সংখ্যা হলো 10টা। এই 10টা যে অস্থায়ী সদস্য, 10টা অস্থায়ী সদস্যদের যে ভ্যালিডিটি থাকে কত বছরের জন্য? 2 বছরের জন্য এদের সদস্য পদ থাকে। আর এই যে 5টা পার্মানেন্ট মেম্বার, 5টা পার্মানেন্ট মেম্বার কোন কোন দেশ সেটা কিন্তু অবশ্যই জানতে হবে, বহুবার পড়িয়েছি। তো 5টা পার্মানেন্ট দেশ হলো ইউএসএ, আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, তারপর এদিকে হলো রাশিয়া, রাশিয়া অ্যান্ড হলো চায়না, রাশিয়া অ্যান্ড চায়না। এই 5টা দেশ, এদের একটা স্পেশাল পাওয়ার থাকে, সেটা কি? সেটা হলো কিন্তু ভেটো পাওয়ার, এদের একটা স্পেশাল পাওয়ার থাকে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফুল ফর্ম কিন্তু এক্সামে দেবে, তো ফুল ফর্মটাও মাথায় রাখবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এদের সদর দপ্তর কোথায় অবস্থিত? এদের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে। অপশন সি এর সঠিক অ্যান্সার। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর ইস্টাবলিশ কবে হয়েছিল? সালটা মনে রাখবে, 1995 সালে এর ইস্টাবলিশ হয়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার এক্ষুনি বলে দিলাম জেনেভা। জেনেভা কোথায়? সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে অবস্থিত। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে আরেকটা কোশ্চেন দেবে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের বর্তমান ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছেন? নিযুক্ত আছেন নাগোজি অকঞ্জো, নাকজি ওকঞ্জো। শুধু এইটুকুই মনে রাখবে, পুরো নাম মনে রাখার দরকার নেই, নাকজি ওকঞ্জো ইলওয়ালা। আর ডাব্লিউটিও থেকে আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দেবে যে ডাব্লিউটিও এর অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রিভিয়াস নেম কি ছিল? আগে কি নাম ছিল? তো আগে নাম ছিল গ্যাট, GATT। চলে আসো পরবর্তী কোশ্চেন। ইথিওপিয়ার পূর্বের নাম কি ছিল? তো ইথিওপিয়ার আগের নাম ছিল কি? আগের নাম ছিল অ্যাবসিনিয়া। অপশন এ এর সঠিক অ্যান্সার। এখানে বাকি যে অপশনগুলো আছে এগুলো কোনো না কোনো দেশের কিন্তু আগের নাম ছিল, যেমন বাটাভিয়া, বাটাভিয়া ছিল জাকার্তা, বর্তমানে যে দেশের নাম জাকার্তা, তো জাকার্তার আগের নাম ছিল বাটাভিয়া। ক্রিস্টিনা ছিল ওসলো, নরওয়ের রাজধানী ওসলোয়ের আগের নাম, প্রিভিয়াস নাম ছিল কি? ক্রিস্টিনা। আর পার্সিয়া, পার্সিয়া থেকে আশা করি বুঝতে পারছো ইরানের প্রিভিয়াস নেম ছিল কিন্তু পার্সিয়া। চলে আসো পরবর্তী কোশ্চেনে। হামাস কোন দেশের জঙ্গি সংগঠন? তো হামাস হলো প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন। প্যালেস্টাইনের নিউজ কিন্তু কিছুদিন হাইলাইটেড আছে, তো এখান থেকে কোশ্চেন দিতে পারে। তো হামাস যে জঙ্গি সংগঠন সেটা হলো কি? প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। বাকি যে দেশগুলো আছে এর মধ্যে লেবানন, নাইজেরিয়া, এদেরও কিন্তু কিছু এদের জঙ্গি সংগঠন আছে, সেগুলো কিন্তু জানতে হবে। এবং এর পাশাপাশি জঙ্গির দেশ যেটাকে বলা হয় পাকিস্তান, তা সেখানে কি কি জঙ্গি আছে সেগুলোও জানতে হবে। তো এখানে দেখো লেবানন, লেবাননে যে জঙ্গি গোষ্ঠী আছে তাকে বলা হয় কি? হেজবুল্লাহ, হেজবুল্লাহ। নাইজেরিয়ার জঙ্গি সংগঠনকে বলা হয় বোকো হারাম, বলা হয় কি? বোকো হারাম। আর এবার চলে আসো জঙ্গি স্পেশালিস্ট, জঙ্গি ম্যানুফ্যাকচার কান্ট্রি পাকিস্তানে। পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর মধ্যে হলো তাইবান জঙ্গি গোষ্ঠী,
জায়েশ ই মোহাম্মদ, জায়েশ ই মোহাম্মদ, জায়েশ ই মোহাম্মদ। এছাড়া আছে জামাতুল আহার, জামাত উল আহার। 9/11-র যে ঘটনাটা ঘটেছিল তাজ বেঙ্গলে, সেটা সম্ভবত জায়েশ ই মোহাম্মদ এই গোষ্ঠীটি কিন্তু হাত ছিল। তো জামাত উল আহার এটাও কিন্তু পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী। এছাড়া লস্কর জাংভি, লস্কর লস্কর জাংভি এটাও হলো পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী। আফগানিস্তানেও কিন্তু একটা জঙ্গি গোষ্ঠী আছে, আফগানিস্তান, আফগানিস্তানের জঙ্গি গোষ্ঠী হলো আল আল কুবেদা, আল কুবেদা। আর বাংলাদেশেও কিন্তু জঙ্গি গোষ্ঠী আছে, বাংলাদেশ, বাংলাদেশ। তো বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী কি কি? জামাতুল মুজাহিদ্দিন, জামাত জামাত উল মুজাহিদ্দিন। আরেকটা হলো লস্করি তাইবা, লস্করি তাইবা। চলে আসো পরবর্তী কোশ্চেনে। দ্য গ্লাস প্যালেস গ্রন্থটা কে লিখেছেন? তো দ্য গ্লাস প্যালেস এই যে গ্রন্থটা লিখেছেন, কে লিখেছেন? অমিতাভ ঘোষ, অপশন সি এর সঠিক আনসার। অমিতাভ ঘোষের ওপরে আরো কিছু 2-3টে বই এখান থেকে রিলেট করে নাও, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দ্য শ্যাডো লাইন্স, দ্য শ্যাডো লাইন্স এটা অমিতাভ ঘোষের লেখা। গান আইসল্যান্ড, গান আইসল্যান্ড এটাও অমিতাভ ঘোষের লেখা। স্মোক অ্যান্ড অ্যাশেস, স্মোক অ্যান্ড অ্যাশেস। তারপর দ্য ক্যালকাটা, দ্য ক্যালকাটা ক্রোমোজোম, দ্য ক্যালকাটা ক্রোমোজোম। আরেকটা হলো সি অফ পপিস, সি অফ পপিস। এগুলো প্রত্যেকটা অমিতাভ ঘোষের লেখা বই। চলে আসো পরের কোশ্চেন। যাদবেন্দ্র কাপ কোন খেলার সাথে যুক্ত? তো যাদবেন্দ্র কাপ হকি খেলার সাথে যুক্ত, অপশন বি এর সঠিক অ্যান্সার। এখান থেকে বাকি যে অপশনগুলো আছে এগুলো এখান থেকে রিলেট করো যে হকির অন্যান্য যে কাপগুলো আছে সেগুলো কি। যেটা বহুবার এক্সামে দিয়েছে, বেটন কাপ, বেটন কাপ হকি খেলার সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে লেডি রতন টাটা কাপ, লেডি রতন টাটা, লেডি রতন টাটা কাপ এটাও হকি খেলার সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে আগা খান কাপ, আগা খান, আগা খান কাপ এটাও কিন্তু হকি খেলার সাথে সম্পর্কিত। আরেকটা রিলেট করো রঙ্গস্বামী কাপ, রঙ্গস্বামী, রঙ্গস্বামী কাপ এটাও কিন্তু হকি খেলার সাথে সম্পর্কিত। ফুটবল খেলার সাথে সম্পর্কিত কাপ কোনগুলো? ফুটবল খেলার সাথে সম্পর্কিত কাপ হলো ডুরান্ড কাপ, বহুবার পড়িয়েছি। ডুরান্ড কাপ এটা এশিয়ার সব থেকে পুরাতনতম ফুটবল কাপ, এবং এই ডুরান্ড কাপটা 2023-এ হয়েছিল ওয়েস্ট বেঙ্গল এবং আসামে, যার মধ্যে জয়লাভ করেছিল মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ছিল রানার্স আপ। ডুরান্ড কাপের ডুরান্ড কাপ ছাড়া আছে রোভার্স কাপ, রোভার্স কাপ এটাও ফুটবল খেলার সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে সুব্রত কাপ, সুব্রত কাপ, সুব্রত কাপ এটাও ফুটবল খেলার সাথে সম্পর্কিত। আরেকটা কোশ্চেন দেবে সন্তোষ ট্রফি, সন্তোষ ট্রফি। তো সন্তোষ ট্রফি এটাও কিন্তু ফুটবল খেলার সাথে সম্পর্কিত। এখান থেকে আরো দুটো ফ্যাক্ট রিলেট করো। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন থেকে দুটো কোশ্চেন দেয়। ব্যাডমিন্টন কোশ্চেন দেবে যে থমাস কাপ,
থমাস কাপ, থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টন। আরেকটা কোশ্চেন দেবে উবের কাপ, উবের কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? উবের কাপ ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। আরেকটা রিলেট করে নাও এখান থেকে, ক্রিকেট, ক্রিকেটে কি কি কাপ আছে? তো ক্রিকেটের সব থেকে ফার্স্টে লেখো আইপিএল, আশা করি প্রত্যেকের জানা উচিত আইপিএল হলো ক্রিকেটের কাপ। এছাড়া হলো রঞ্জি ট্রফি, সব থেকে ক্রিকেট কাপের মধ্যে সব থেকে ফেমাস যে খেলাটা রঞ্জি ট্রফি, রঞ্জি ট্রফি। এছাড়া দেওধর ট্রফি, দেওধর, দেওধর ট্রফি, দেওধর ট্রফি, দিলীপ ট্রফি, দিলীপ ট্রফি, ইরানি ট্রফি, দিলীপ ট্রফি, ইরানি ট্রফি, এগুলো প্রত্যেকটা কিন্তু আর এগুলো প্রত্যেকটা ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। আরেকটা রিলেট করো বিজয় হাজারে, বিজয় হাজারে ট্রফি, বিজয় হাজারে ট্রফি, এগুলো প্রত্যেকটা ক্রিকেট কাপ, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। চলে আসো পরবর্তী কোশ্চেন, নাইক্রোম কোন সংকর ধাতু দ্বারা তৈরি? তো নাইক্রোমে কি থাকে? নাইক্রোমে থাকে নিকেল, থাকে ক্রোমিয়াম, থাকে লোহা। আরেকটা জিনিস আরেকটা আছে, সেটা হলো স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিলেও কিন্তু লোহা থাকে, থাকে নিকেল, থাকে ক্রোমিয়াম, অর্থাৎ তিনটে জিনিস দেখো সেম থাকে। কি কি বললাম? লোহা, ক্রোমিয়াম আর নিকেল। আর এখানে নাইক্রোমেও দেখো নিকেল, ক্রোমিয়াম আর লোহা তিনটে সেম থাকে। এবার যদি এর সাথে কার্বন অ্যাড করা হয় তো এটা হয়ে যাবে স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল। আর এর সাথে যদি ম্যাঙ্গানিজ যোগ করা হয় তাহলে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে নাইক্রোম তার, নাইক্রোম, নাইক্রোম তার। নাইক্রোম তার কিসে ইউজ করা হয়? বৈদ্যুতিক হিটার, বৈদ্যুতিক হিটারে কিন্তু ইউজ করা হয় নাইক্রোম তার। তাহলে নিকেল, ক্রোমিয়াম এবং লোহা এইভাবে মনে রাখবে, সহজেই মনে রাখবে। নিকেল, ক্রোমিয়াম, লোহা থাকবে দুটোতেই, স্টেনলেস স্টিলেও থাকবে, থাকবে নাইক্রোমেও। তো স্টেনলেস স্টিলের সাথে এই তিনটের সাথে যদি আমি কার্বন যোগ করি তাহলে হয়ে যাবে সেটা স্টেনলেস স্টিল। আর এই তিনটের সাথে যদি আমি ম্যাঙ্গানিজ যোগ করি তাহলে সেটা হয়ে যাবে কি? নাইক্রোম তার, যেটা বৈদ্যুতিক হিটারে কিন্তু ব্যবহার করা হয়। অপশন নাম্বার সিতে দেখো, অপশন নাম্বার সিতে আছে এখানে কপার, জিঙ্ক আর কি আছে? নিকেল। কপার, জিঙ্ক আর নিকেল, এটা কিন্তু সম্ভবত এর আগেও পড়িয়েছি। এই তিনটের মিশ্রণে যে সংকর ধাতুটা তৈরি হয় সেটাকে কি বলা হয়? জার্মান সিলভার। পড়িয়েছিলাম যে জার্মান সিলভারে সিলভারের পার্সেন্টেজ কতটা থাকে। যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে এসছো আশা করি তারা রিলেট করতে পারছো, কোশ্চেনটা কিন্তু পড়ানো হয়েছিল। তো জার্মান সিলভারে কিন্তু 0%, মানে কোনো সিলভার থাকে না, নাম খালি সিলভার। এতে থাকে কোন কোন ধাতু? কপার থাকে, জিঙ্ক থাকে আর থাকে এর মধ্যে নিকেল। এবার অপশন এতে দেখো, অপশন এতে আছে এসএন মানে টিন, পিবি মানে হলো লেড আর এসবি মানে হলো অ্যান্টিমনি। তাহলে টিন, লেড আর অ্যান্টিমনির দ্বারা মিলিত যে সংকর ধাতু তাকে কি বলা হয়? তাকে বলা হয় টাইপ মেটাল, তাকে কি বলা হয়? টাইপ মেটাল। তো তোমাদের এইভাবে কোশ্চেন দেবে যে টাইপ মেটাল কোন কোন ধাতু মিলিয়ে, কোন কোন ধাতুর সংকর ধাতু টাইপ মেটাল। জার্মান সিলভারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, জার্মান সিলভার বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, জার্মান সিলভার কোন কোন ধাতু সংকর ধাতু। এছাড়া এখান থেকে আরো দুটো ধাতু সংকর ধাতু রিলেট করো যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, সেটা হলো ব্রাশ, ব্রাশ অর্থাৎ পিতল, পিতলকে ইংলিশে বলা হয় কি? ব্রাশ বা পিতল। তো পিতল কোন কোন ধাতুর সংকর ধাতু? পিতলে কপার থাকে। আরেকটা লিখি এখানে, ব্রাশ পিতল, আরেকটা হলো ব্রোঞ্জ, ব্রোঞ্জ, ব্রোঞ্জকে বাংলাতে বলা হয় কি? বলা হয় কাঁসা। তো কাঁসাতেও কিন্তু কি থাকে? কাঁসাতেও কিন্তু কপার থাকে, অর্থাৎ ব্রাশেও কপার থাকে, কাঁসাতেও কপার থাকে। তাহলে ব্রাশ এবং কাঁসাকে পৃথক করে অন্য কোন ধাতু? তো ব্রাশের মধ্যে থাকে কপারের সাথে থাকে জিঙ্ক, কিন্তু ব্রোঞ্জে থাকবে কি? কপারের সাথে মেশানো থাকে এতে টিন, অর্থাৎ এসএন। তো
কপার আর টিনের মিশ্রণকে বলা হয় কি, বলা হয় ব্রোঞ্জ, আর কপার আর জিঙ্কের মিশ্রণকে বলা হয় পিতল অর্থাৎ ব্রাশ। এছাড়া এখান থেকে আরেকটা সংখ্যার ধাতু রিলেট করো, গান মেটাল। গান মেটাল, তো গান মেটাল চারটে চারটে ধাতুর কিন্তু মিশ্রণ, এটা সংখ্যার ধাতু। কি কি সেটা, গান মেটালে কিন্তু ব্রাশ এবং ব্রোঞ্জে যে দুটো সংকর ধাতু থাকে সেই দুটো গুলো কিন্তু থাকবেই, অর্থাৎ কপার থাকবে, জিঙ্ক থাকবে এবং টিন থাকবে। মনে রাখার সুবিধা এই জন্য কিন্তু পাট পাট করে লেখাচ্ছি, এইভাবেই কিন্তু মনে রাখবে। কপার থাকবে, পিতল থাকবে, আর ব্রোঞ্জ থাকবেই, এইটা কিন্তু মনে রাখবে গান মেটালে। তাহলে কপার থাকবে, জিঙ্ক থাকবে এবং টিন থাকবে। এছাড়া এর সঙ্গে আরো আরেকটা নতুন জিনিস থাকবে, সেটা কি, সেটা হলো লেড অর্থাৎ পিবি থাকবে। তো লেড থাকলে হয়ে যাবে সেটা কি, সেটা হয়ে যাবে গান মেটাল। তাহলে কপার আর জিঙ্ক মেশালে হবে পিতল, কপার আর টিন মেশালে হবে কি, হবে সেটা ব্রোঞ্জ। চলে আসো পরবর্তী কোশ্চেনে, নিম্নলিখিত কোনটি কাপড় কাচা সোডার সংকেত? যদি তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখো, দেখবে 4 থেকে 5 বার প্রিভিয়াস ইয়ারে এই কোশ্চেনটা রিপিট হয়েছে, এবং ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হবে সোডিয়াম কার্বনেট Na2CO3 10H2O, এটাই হলো কাপড় কাচা সোডার সংকেত। আর NaHCO3 এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট। কি বলা হয়, সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট কেউ আমরা কিন্তু ইউজ করি কি হিসাবে, ইউজ করি বেকিং সোডা। তো যদি কোশ্চেন দেয় যে বেকিং সোডার রাসায়নিক সংকেত কি হবে, তো বেকিং সোডার রাসায়নিক সংকেত হয়ে যাবে NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। CuSO4 কপার সালফেট, CuSO4 কে কি বলা হয়, কপার সালফেট। তো কোশ্চেন দেবে তোমাদের এর মধ্যে কোনটা ব্লু ভিট্রিয়লের সংকেত, ব্লু ভিট্রিয়ল। তো ব্লু ভিট্রিয়ল বলা হয় কাকে, ব্লু ভিট্রিয়ল বলা হয় কপার সালফেটকে অর্থাৎ CuSO4 কে। চলে আসো পরের কোশ্চেন, সিএনজি এর প্রধান উপাদান কি? তো এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, সিএনজি এর ফুল ফর্ম কি? তো ফুল ফর্ম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো নাম থেকেই বুঝতে পারছো কম্প্রেসড মানে চেপে রাখা হয়েছে সেই গ্যাসকে। গ্যাসটা কি প্রকৃতির, ন্যাচারাল প্রকৃতির অর্থাৎ প্রাকৃতিক গ্যাস। তো এর মধ্যে প্রাকৃতিক গ্যাস কোনটা, মিথেন। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। সিএনজি এর সব থেকে প্রধান উপাদান হলো কিন্তু মিথেন। এবার এখান থেকে এলপিজিটাও রিলেট করাবো, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। লিকুইফাইড, এল ফর লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসে প্রধান যে উপাদান থাকে সেটা হলো কি, সেটা হলো মেন থাকে বিউটেন। বিউটেনের মাত্রা কিন্তু সব থেকে বেশি থাকে। বিউটেন ছাড়া থাকে প্রোপেন, থাকে ইথেন। তো অনেক সময় তোমাদের এক্সামে কোশ্চেন দেয় যে এলপিজিতে কি কি থাকে। ফার্স্ট অপশনে থাকবে বিউটেন অ্যান্ড প্রোপেন। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সেইটা মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল, কারণ অন্য একটা অপশানে কিন্তু তার সাথে ইথেনও যোগ করা থাকবে। তো অ্যান্সার হবে বিউটেন, প্রোপেন, ইথেন। এছাড়া আরো 3টে জিনিস থাকে। এছাড়া থাকে কি, থাকে প্রোপালিন, থাকে এর সাথে আইসোবিউটেন থাকে, এবং এর সাথে যাতে এলপিজি গ্যাসটা আমরা রান্না করার কাজে, এলপিজি গ্যাস কি কাজে ব্যবহার করা হয়, রান্নার কাজে কিন্তু ব্যবহার করা হয়। তো রান্নার সময় যদি গ্যাস লিক হয় সেটা যাতে বুঝতে পারি, তাই এর সাথে একটা দুর্গন্ধযুক্ত মারকাপ্টান গ্যাস কিন্তু এর সাথে যোগ করা থাকে, যাতে করে আমরা বুঝতে পারি যে গ্যাস লিকেজ হচ্ছে কিনা। আর সিএনজি গ্যাস মূলত কিসে ব্যবহার হয়, সিএনজি গ্যাস গাড়ি চালাতে কিন্তু ব্যবহার করা হয়। তো গাড়ি চালাতে ব্যবহৃত হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এবং যদিও তোমরা দেখে থাকবে যে তোমাদের লোকালে যে সমস্ত অটো ফটোগুলো চলে সেগুলো সিএনজির পরিবর্তে এলপিজি ভরিয়ে কিন্তু তারা চালায়। তো যাই হোক, সিএনজি মূলত গাড়ি চালাতে ব্যবহার করা হয়, আর রান্নার কাজে ব্যবহৃত হয় কি, এলপিজি গ্যাস, যার মধ্যে থাকে বিউটেন, প্রোপেন, ইথেন।
প্রোপালিন, আইসোবিউটেন আর নাম মনে রাখলে হবে, এগুলো কিন্তু অনেক হাই লেভেলে যখন এক্সাম হবে সেখানে কিন্তু এগুলো জানতে চাই। চলে আসো পরের কোশ্চেন। তবে মার্কআপটান থাকে এলপিজিতে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, যেটা দুর্গন্ধযুক্ত গ্যাস। মানুষের শারীরিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে কোনটি? ইম্পর্টেন্ট কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। মানুষের শারীরিক যে ভারসাম্য বা দেহের যে ভারসাম্য রক্ষা করে কে? রক্ষা করে সেরিবেলাম। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে, সেরিব্রাম আর সেরিবেলাম। তো সেরিব্লাম, একে বাংলাতে তোমরা পড়েছো হয়তো লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক। আর সেরিব্রাম কি করে? সেরিব্রাম আমাদের কিন্তু শুনতে, আমরা যে শুনছি, আমি যে বলছি এটা তোমরা মোবাইলের মাধ্যমে, মোবাইলের স্পিকারের মাধ্যমে বা ল্যাপটপের স্পিকারের মাধ্যমে যেটা শুনছো, এই শোনা বা দেখা, শুনতে বা দেখতে সাহায্য করে কে? সাহায্য করে সেরিব্রাম। সেরিব্রামকে কি বলা হয় বাংলাতে? বলা হয় সম্ভবত গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক। চলে আসো পরের কোশ্চেন। শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তো শিবকুমার শর্মা ইনি হলেন সান্তুর বাদক, একজন ফেমাস সান্তুর বাদক। এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের ফেমাস সিতার বাদক, ফেমাস শারদ বাদক, বাঁশি বাদক, এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে কোশ্চেন থাকে, তো এগুলো নোট করে নাও। ফেমাস সিতার বাদক, সিতার বাদক, তো ফেমাস সেতার বাদক দুজনের নাম বলবো। একজন হলেন রবি শঙ্কর, রবি শঙ্কর, আরেকজন হলেন অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণা, অন্নপূর্ণা দেবী। ফেমাস সিতার বাদক। সান্তুরটা এখান থেকে হয়ে গেল শিবকুমার শর্মা, সেই কারণে আমি এখানে লিখছি না। তো সিতার, শারদ আর সান্তুর, এই তিনটের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে যায়। তো ফেমাস শারদ বাদককে, ফেমাস শারদ বাদক হলেন আমজাদ আলী খাঁ, আমজাদ আলী, আমজাদ আলী খান হলেন ফেমাস শারদ বাদক। কোশ্চেন দেবে ফেমাস তবলা বাদককে, তো এটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, অ্যান্সার হবে জাকির হুসেন, বা এইভাবে কোশ্চেন দেয় জাকির হুসেন। যেমন এখানে কোশ্চেনটা দিয়েছিল শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, তো তেমনই কোশ্চেন দেবে জাকির হুসেন কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, তো অ্যান্সার হয়ে যাবে কি তবলা। আর ফেমাস ফ্লুট বাদক অর্থাৎ বাঁশি বাদক হবে কে? হরিপ্রসাদ চৌরাসিয়া, হরি, হরিপ্রসাদ চৌরাসিয়া, হরিপ্রসাদ চৌরাসিয়া। চলে আসো পরবর্তী কোশ্চেনে। চাঁদ থেকে আনা মাটি থেকে অক্সিজেন নিঃসৃত করলো কে? তো এটাই কিন্তু আজকের ক্লাসে তোমাদের লাস্ট কোশ্চেন। তো চাঁদ থেকে আনা যে মাটি, সেটা থেকে অক্সিজেন যে নিঃসৃত করলো, সেটা নিঃসৃত করলো নাসা। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নাসার ফুল ফর্ম কি এটা কিন্তু তোমাদের জানতে হবে। নাসার ফুল ফর্ম হলো ন্যাশনাল, এন ফর হলো ন্যাশনাল, এ ফর হলো অ্যারোনটিক্স, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড এস ফর হলো স্পেস, স্পেস, এ ফর হলো অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন। তো ন্যাশনাল অ্যারোনটিক স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বহুবার এক্সামে ফুল ফর্ম জানতে চাইছে। কবে এর গঠন হয়েছে, ফরমেশন কবে হয়? তো 1958 সালে এর ফরমেশন হয়। নাসার যে হেডকোয়ার্টার, নাসার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আমরা প্রত্যেকেই জানি আমেরিকা। আমেরিকার কোথায়? আমেরিকার ওয়াশিংটন, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তো একটুখানি আগেই বললাম ওয়াশিংটন ডিসি কোন নদীর তীরে অবস্থিত? তো ওয়াশিংটন ডিসি পোটোম্যাক নদীর তীরে, পোটোম্যাক রিভারের তীরে ওয়াশিংটন ডিসি কিন্তু অবস্থিত। আর বর্তমানে এই নাসার যিনি প্রধান, নাসার যিনি অ্যাডমিনিস্ট্রেটর, তার নাম কি? নাসার প্রধানের নাম হলো বিল নেলসন, বিল নেলসন। ইসরো হলো ভারতের অ্যারোনটিক্স কোম্পানি, অর্থাৎ ইসরো, আই ফর হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ, রিসার্চ অর্গানাইজেশন, অর্গানাইজেশন।
এই ইসরোর ইস্টাবলিশ কবে হয়, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো এক্সাক্ট ডেট মনে রাখতে হবে, ইসরোর ফরমেশন কবে হয়েছিল, ইসরোর ফরমেশন কবে হয়। তো ইসরোর ফরমেশন ডেট মনে রাখা খুবই সহজ, 15ই আগস্টের দিনই হয়েছিল। 15ই আগস্ট 1969 সালে কিন্তু ইসরোর ইস্টাবলিশ হয়। এবং কার দ্বারা ইস্টাবলিশ হয়, বিক্রম সারাভাই, বিক্রম বিক্রম সারাভাই, বিক্রম সারাভাই। তো কার দ্বারা, বাই বিক্রম সারাভাইয়ের দ্বারা, বিক্রম সারাভাইয়ের দ্বারা কিন্তু এই ইসরোর স্থাপন হয়েছিল 15ই আগস্ট 1969 সালে। কোশ্চেন দেবে ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তো ইসরোর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোরে অবস্থিত। ইসরোর হেডকোয়ার্টার কোথায়, বেঙ্গালুরুতে অবস্থিত। বেঙ্গালুরু কোথায়, কর্ণাটকে। তো এখানে আমি কেয়ার লিখলাম জায়গা শর্ট বলে, তো ফুল ফর্ম তোমরা লিখে নেবে। আর ইসরোর বর্তমান এখন চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন, তো নিযুক্ত আছেন চেয়ারম্যান পদে এস সোমানাথ, এস সোমানাথ বর্তমানে কিন্তু ইসরোর চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। আর এখান থেকে দেখো বাকি যে অপশনগুলো ছিল, জাক্সা, জাক্সা জে ফর কি, জে ফর হলো জাপান। তো জাক্সা কোন দেশের, জাক্সা হলো জাপানের, এটা অ্যারোনটিক্স কোম্পানি। আর রসকসমস, তো রসকসমস কোন দেশের, এটা স্পেস অর্গানাইজেশন, তো এটা হলো রাশিয়ার অর্গানাইজেশন। তো এগুলো কিন্তু মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন দিয়েছিল যে রাশিয়ার স্পেস অর্গানাইজেশনের নাম কি, বা রসকসমস স্পেস অর্গানাইজেশনটা কোন দেশের, তো অ্যান্সার হয়ে যাবে এটা হলো রাশিয়ার অর্গানাইজেশন। তো আজকে এই 20টা কোশ্চেন রাখা হয়েছে, আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পুলিশের এক্সামের পাশাপাশি আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর কোথাও কোনো কোশ্চেনে যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় তোমাদের ডাউট থাকছে, তাহলে পরবর্তী ক্লাসে হোক বা একটা ডাউট ক্লিয়ারিং সেশন রেখে হোক তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করা হবে, অথবা কমেন্ট বক্সেই তোমাদের কিন্তু সেই ডাউটটা ক্লিয়ার করে দেওয়া হবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।